আমরা ইনসাফের চাষাবাদ করতে চাই, একটা স্বাধীন সার্বভৌমত্বের সততার বাংলাদেশ তৈরি করতে চাই। আল্লাহ যে কয়দিন হায়াতে রাখবেন এই লড়াইটা করব। যেদিন নিয়ে যাবেন আমি স্বপ্ন দেখে যেতে চাই, আমি আমাদের এমন টিম, আমি আমার সন্তানকে রেখে যেতে চাই, আমার মৃত্যুর পরে যেন এই লড়াই বন্ধ না হয়, এই লড়াই যেন বাংলাদেশে কিয়ামত পর্যন্ত জারি। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি এখন সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে। দেশের চিকিৎসকরা ব্যর্থ হয়ে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে উন্নত চিকিৎসার জন্য বিদেশে স্থানান্তর করেছে এবং চিকিৎসকরা জানিয়েছেন হাদির বর্তমান অবস্থা অত্যন্ত জটিল এবং স্পর্শকাতর। মাথার এক পাশ দিয়ে গুলি ঢুকে অন্য পাশ দিয়ে বেরিয়ে যাওয়ার মতো ঘটনা সাধারণত ঘটনাস্থলেই মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়, কিন্তু হাদি এখনো লড়ছেন। এই লড়াইয়ে তার বেঁচে ফেরার গাণিতিক সম্ভাবনা আসলে কতটুকু? এমন ধ্বংসাত্মক আঘাতের পর স্বাভাবিক জীবনে ফিরে আসার নজরই পৃথিবীতে কতটা রয়েছে? ডিসেম্বরের 12 তারিখে রাজধানীর পুরানা পল্টনের বিজয়নগর এলাকায় জুমার নামাজ শেষ করে রিকশায় চড়ে হাইকোর্ট এলাকার দিকে যাচ্ছিলেন শরীফ ওসমান বিন হাদি। বক্সকালভার্ট এলাকায় পৌঁছামাত্রই মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত খুব কাছ থেকে তাকে লক্ষ্য করে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে মাথায় টার্গেট করে গুলি চালায়। গুলির আঘাতে তিনি সাথে সাথেই লুটিয়ে পড়েন। রক্তক্ষরণ শুরু হয় মুহূর্তের মধ্যেই। খুব দ্রুতই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগে তার মস্তিষ্কে তাৎক্ষণিক অস্ত্রোপচার সম্পন্ন হয়। চিকিৎসকদের প্রাথমিক পর্যবেক্ষণে উঠে আসে আঘাতের ভয়াবহতা। বুলেটটি হাদির মাথার ডান দিক দিয়ে প্রবেশ করে মস্তিষ্কের ভেতর দিয়ে গিয়ে বাম পাশ দিয়ে বেরিয়ে যায়। নিউরোসার্জারির ভাষায় একে বলা হয় থ্রু অ্যান্ড থ্রু ইনজুরি। মস্তিষ্কের টিস্যু ভেদ করে বুলেট বেরিয়ে যাওয়ার সময় ক্ষত সৃষ্টি করে এবং মস্তিষ্কের অভ্যন্তরীণ প্রেসার মারাত্মকভাবে বাড়িয়ে দেয়। ঢাকা মেডিকেলে অস্ত্রোপচারের সময় হাদির শারীরিক অবস্থা এতটাই নাজুক ছিল যে অপারেশন টেবিলেই দুইবার তার কার্ডিয়াক অ্যারেস্ট হয়। পরপর দুইবার তার হৃদস্পন্দন থেমে গিয়েছিল, যা সিপিআর বা বিশেষ প্রক্রিয়ায় পুনরায় চালু করতে হয়েছে। এই কার্ডিয়াক অ্যারেস্ট তার সামগ্রিক অবস্থাকে আরও জটিল করে তোলে। এরপর তাকে উন্নত লাইফ সাপোর্ট বা আইসিইউ সুবিধা দেওয়ার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে গঠিত হয় একটি উচ্চ পর্যায়ের মেডিকেল বোর্ড। এভারকেয়ার হাসপাতালের মেডিকেল বোর্ডের পর্যবেক্ষণ অনুযায়ী হাদির আঘাতকৃতারা এক্সপার্ট হেডশট হিসেবে অভিহিত করেছেন, অর্থাৎ খুনিরা জানত তারা শরীরের কোথায় আঘাত করছে। বুলেটটি টেম্পোরাল বোন বা মাথার পাশের হাড় ভেদ করে মস্তিষ্কের মূল অংশের সামনে দিয়ে এফোর ওফোর হয়ে গেছে। মস্তিষ্কের এই অংশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এর আশেপাশেই থাকে শ্বাস প্রশ্বাস এবং হৃদযন্ত্র নিয়ন্ত্রণকারী কেন্দ্র। বুলেটটি বেরিয়ে গেলেও মস্তিষ্কের গভীরে বুলেটের একটি ক্ষুদ্র টুকরো এখনও রয়ে গেছে। চিকিৎসকরা জানিয়েছেন এই মুহূর্তে সেই ফ্র্যাগমেন্টটি বের করার জন্য নতুন করে কোনো সার্জারি করা সম্ভব নয়। টানা 3 দিন পর্যবেক্ষণে রাখার পরেও হাদির অবস্থার উল্লেখযোগ্য কোনো উন্নতি লক্ষ্য করা যায়নি, বরং তার মস্তিষ্কের ফোলা বা ইডিমা আগের তুলনায় আরও বৃদ্ধি পেয়েছে। মস্তিষ্কে আঘাত লাগলে বা গুলিবিদ্ধ হলে টিস্যুগুলো ফুলে ওঠে, যা খুলির ভেতরে প্রচণ্ড চাপ সৃষ্টি করে। এই চাপ ব্রেনস্টেম বা মস্তিষ্কের নিচের অংশের উপর প্রভাব ফেলছে। ব্রেনস্টেম মানুষের চেতনার স্তর এবং মৌলিক শারীরিক কাজগুলো নিয়ন্ত্রণ করে। এই অতিরিক্ত চাপের কারণেই তার ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে থাকছে না, ক্রমাগত ওঠানামা করছে। চিকিৎসকরা এই অবস্থাকে অত্যন্ত ক্রিটিক্যাল বলে মনে করছেন। শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের কার্যকারিতাও আছে মিশ্র প্রতিক্রিয়া। হাদির ফুসফুসের কার্যকারিতা আপাতত কিছুটা স্থিতিশীল রয়েছে, যা ভেন্টিলেশনের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হচ্ছে। কিডনির কার্যক্ষমতাও কিছুটা ফিরে এসেছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। তবে ব্রেন ইনজুরির একটি বড় পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে দেখা দিয়েছে তীব্র হরমোনজনিত ভারসাম্যহীনতা। মস্তিষ্কের পিটুইটারি গ্রন্থি বা হাইপোথ্যালামাস আঘাতপ্রাপ্ত হলে শরীরের হরমোন নিঃসরণ প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়। হাদির ক্ষেত্রেও ঠিক তাই ঘটেছে। এই হরমোন ইমব্যালেন্সের প্রভাবে তার প্রতি ঘন্টার ইউরিন আউটপুটে ব্যাপক তারতম্য দেখা দিচ্ছে, কখনো খুব বেশি আবার কখনো খুব কম। শরীরে তরল বা ফ্লুইডের ভারসাম্য রক্ষা করা আইসিইউতে থাকা রোগীর জন্য অত্যন্ত জরুরি, যা এখন চিকিৎসকদের জন্য বড় চ্যালেঞ্জ। শরীরের অন্যান্য ভাইটাল অর্গান বা অঙ্গ প্রত্যঙ্গগুলো এখনও পুরোপুরি লাইফ সাপোর্টের উপর নির্ভরশীল। নিজের শ্বাস নেওয়া বা রক্ত সঞ্চালন করার মতো স্বয়ংক্রিয় ক্ষমতা শরীর এখনও পুরোপুরি অর্জন করতে পারেনি। মেডিকেল বোর্ডের মতে নতুন করে এখনই কোনো সার্জারি বা কাটাছেঁড়ার সুযোগ নেই। এখন একমাত্র পথ হলো
উন্নত প্রযুক্তির মাধ্যমে শরীরকে সাপোর্ট দিয়ে যাওয়া এবং মস্তিষ্কের ফোলা কমার অপেক্ষা করা। এই পরিস্থিতিতে দেশীয় চিকিৎসা ব্যবস্থায় সর্বোচ্চ চেষ্টা করার পর আরও উন্নত প্রযুক্তি এবং নিউরোক্রিটিক্যাল কেয়ারের জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়ার সিদ্ধান্ত হয়। সোমবার এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে অ্যাক্সিডেন্ট অ্যান্ড ইমার্জেন্সি বিভাগে তার চিকিৎসার সমস্ত প্রস্তুতি আগে থেকেই সম্পন্ন করে রেখেছিল অন্তর্বর্তীকালীন সরকার। এমন পরিস্থিতিতে সিঙ্গাপুরে নিয়ে যাওয়ার পরেও কি তাকে বাঁচানো সম্ভব? মাথার এপার থেকে ওপার পর্যন্ত গুলিবিদ্ধ হওয়ার পর মানুষ কি আদৌ ফিরে আসে? পরিসংখ্যান কি বলে? চিকিৎসা বিজ্ঞানে মস্তিষ্কের আঘাত সবসময়ই অনিশ্চয়তায় ভরা। তবে আশার কথা হলো, এমন ভয়াবহ আঘাত থেকেও মৃত্যুর দুয়ার থেকে ফিরে আসার নজির বিশ্বে বিরল নয়। সঠিক সময়ে উন্নত চিকিৎসা এবং শরীরের নিজস্ব প্রতিরোধ ক্ষমতার সমন্বয়ে মানুষ অসম্ভবকে সম্ভব করেছে। 2012 সালে পাকিস্তানের সোয়াত উপত্যকায় তালেবান জঙ্গিরা মালালা ইউসুফজাইর স্কুল বাসে উঠে তার মাথায় গুলি করে। গুলিটি তার বাম চোখের পাশ দিয়ে ঢুকে ঘাড় দিয়ে বেরিয়ে গিয়েছিল। তখন তার বয়স ছিল মাত্র 15 বছর। ঘটনাস্থল থেকে তাকে যখন হাসপাতালে নেওয়া হয় তখন তার অবস্থাও ছিল অত্যন্ত সংকটাপন্ন। মস্তিষ্কের ফোলা কমাতে তার খুলির একটি অংশ কেটে পেটের চামড়ার নিচে রাখা হয়েছিল। দীর্ঘদিন ভেন্টিলেশন এবং মেডিকেলি ইনডিউসড কোমায় থাকার পর যুক্তরাজ্যের কুইন এলিজাবেথ হাসপাতালে উন্নত চিকিৎসায় তিনি ফিরে আসেন। মালালা এখন বেঁচে আছেন এবং তিনি বিশ্বজুড়ে শিক্ষার আলো ছড়াচ্ছেন এবং নোবেল শান্তি পুরস্কারও জয় করেছেন। মালালা যেহেতু ফিরে এসেছেন তাই বোঝাই যাচ্ছে মাথায় গুলিবিদ্ধ হওয়ার পরেও সঠিক চিকিৎসায় মানুষ সম্পূর্ণ সুস্থ জীবনে ফিরতে পারে। মাথায় গুলি লেগে ফিরে আসার নজির আরও রয়েছে। 2011 সালে একটি রাজনৈতিক সমাবেশে যুক্তরাষ্ট্রের কংগ্রেসম্যান গ্যাব্রিয়েল গিফোর্ডসের খুব কাছ থেকে মাথায় গুলি করা হয়। গুলিটি তার মস্তিষ্কের বাম পাশ দিয়ে ঢুকে এফোড় করে দেয়। মস্তিষ্কের বাম পাশ মানুষের কথা বলা এবং চলাফেরা নিয়ন্ত্রণ করে। চিকিৎসকরা তখন তার বাঁচার আশা প্রায় ছেড়ে দিয়েছিলেন। তাকেও দীর্ঘ সময় কৃত্রিম কোমায় রাখা হয়েছিল যাতে মস্তিষ্ক বিশ্রাম পায়। এরপর একাধিক জটিল নিউরোসার্জারি এবং দীর্ঘ পুনর্বাসন বা রিহেবিলিটেশনের মাধ্যমে তিনি মৃত্যুকে জয় করেন। যদিও তাকে কথা বলা এবং হাঁটাচলার জন্য নতুন করে শিখতে হয়েছে, কিন্তু তিনি বেঁচে ফিরেছেন এবং পুনরায় কর্মক্ষম হয়েছেন। আরও একটু পেছনে গেলে চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসের অন্যতম অলৌকিক ঘটনা ফিনিয়াস গেজের কথা উল্লেখ করতেই হয়। 1948 সালে যুক্তরাষ্ট্রের রেললাইনের কাজ করার সময় এক বিস্ফোরণে একটি বিশাল লোহার রড ফিনিয়াসের গালের নিচ দিয়ে ঢুকে মাথার উপর দিয়ে বেরিয়ে যায়। রডটি তার মস্তিষ্কের ফ্রন্টাল লোব পুরোপুরি ধ্বংস করে দেয়। আশ্চর্যজনকভাবে তিনি ওই অবস্থাতেও জ্ঞান হারাননি এবং কথা বলতে পারছিলেন। যদিও পরবর্তীতে তার ব্যক্তিত্বে পরিবর্তন এসেছিল এবং মৃগীরোগ দেখা দিয়েছিল, কিন্তু ওই ভয়াবহ দুর্ঘটনার পরেও তিনি আরও 12 বছর বেঁচে ছিলেন। ফিনিয়াস গেজের ঘটনা চিকিৎসা বিজ্ঞানীদের আজও অবাক করে যে মস্তিষ্ক কতটা আঘাত সহ্য করেও মানুষকে বাঁচিয়ে রাখতে পারে। শরীফ ওসমান হাদির বর্তমান পরিস্থিতি এবং এই ঐতিহাসিক ঘটনাগুলোর মধ্যে কিছু মিল রয়েছে। হাদির ক্ষেত্রেও গুলিটি মস্তিষ্ক ভেদ করে গেছে এবং তিনি এখন কোমায় আছেন। সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল বিশ্বের অন্যতম সেরা নিউরোসায়েন্স সেন্টারের একটি। সেখানে অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে তার মস্তিষ্কের চাপ নিয়ন্ত্রণ এবং হরমোনের ভারসাম্য ফিরিয়ে আনার চেষ্টা করা হবে। চিকিৎসকরা হয়তো মস্তিষ্কের ফোলা কমানোর জন্য ডিকম্প্রেসিভ ক্রেনিয়েক্টমি বা বিশেষ ধরনের ঔষধ প্রয়োগ করবেন। এছাড়া শরীরের অন্যান্য অঙ্গ যাতে বিকল না হয় সেদিকেও রাখা হবে কড়া নজর। তবে হাদির ইনজুরিটি অত্যন্ত গভীর। মস্তিষ্কের যে অংশ দিয়ে বুলেটটি অতিক্রম করেছে সেখানে হাজার হাজার নিউরন বা স্নায়ুকোষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এই কোষগুলো পুনরায় তৈরি হয় না, কিন্তু মানুষের মস্তিষ্কের একটি বিশেষ ক্ষমতা আছে যাকে বলা হয় নিউরোপ্লাস্টিসিটি। মানে মস্তিষ্কের সুস্থ অংশগুলো ক্ষতিগ্রস্ত অংশের কাজ কিছুটা হলেও শিখে নিতে পারে। যদি হাদি এই প্রাথমিক ধকল কাটিয়ে উঠতে পারেন এবং তার ভাইটাল সাইনগুলো স্থিতিশীল হয়, তবে দীর্ঘমেয়াদী পুনর্বাসনের মাধ্যমে তার ফিরে আসার সম্ভাবনা তৈরি হবে। সিঙ্গাপুরের চিকিৎসকরা হয়তো সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবেন হাদিকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে। হাদির জন্য পরবর্তী 48 থেকে 72 ঘন্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তার কিডনি যেহেতু কিছুটা কাজ করছে এবং ফুসফুস স্থিতিশীল আছে, এটি একটি ইতিবাচক লক্ষণ। তবে ব্রেনস্টেমের উপর চাপ কমানোটাই এখন প্রধান লক্ষ্য। গুলিবিদ্ধ হওয়ার পর যে ট্রমা বা শক শরীরে তৈরি হয়েছে তা কাটিয়ে ওঠা খুব একটা সহজ কথা নয়। কিন্তু মানুষের ইচ্ছাশক্তি এবং আধুনিক চিকিৎসা বিজ্ঞান অনেক সময় সব পরিসংখ্যানকে ভুল প্রমাণ করে দেয়।